আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাশিয়ার তেলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র, বলছে ব্লুমবার্গ। জানিয়ে দেব ইউক্রেনের জন্য বিশ্ব ব্যাংকের ঋণ তহবিলে $20 বিলিয়ন জমা দিল যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দেব সিরিয়ার আসাদ সরকারের পতন নিয়ে এবার বিবৃতি দিল ইমাম খামেনি। সর্বশেষ জানিয়ে দেব এডেন উপসাগরে জাহাজে হুতিদের হামলার প্রতিহতের দাবি করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র, বলছে ব্লুমবার্গ। রাশিয়ার লাভজনক তেল বাণিজ্যের উপর একটি নতুন ও আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে মার্কিন সরকার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক সপ্তাহ আগে যুদ্ধক্ষেত্রে ক্রেমলিনের উপর চাপ বাড়তে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মঙ্গলবার 10 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই নতুন ব্যবহার বিস্তারিত বিবরণ এখনও চূড়ান্ত করা হয়নি, তবে রাশিয়ার বেশ কিছু তেল রপ্তানিকে লক্ষ্যবস্তু করতে পারে এমন কিছু বিধিনিষেধের কথা বিবেচনা করছেন প্রেসিডেন্ট জো বাইডেনের দল। এটি একটি এমন পদক্ষেপ যেটি নিতে দীর্ঘদিন ধরে সংশয় ছিল বাইডেন প্রশাসন। তাদের মনে ভয় ছিল এটি দেশটিতে জ্বালানি শক্তির ব্যয় বৃদ্ধি করতে পারে। তবে বৈশ্বিক আধিপত্যের মধ্যে তেলের দাম কমে যাওয়া এবং ট্রাম্প ইউক্রেনকে প্রায় 3 বছর পুরনো যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে দ্রুত চুক্তিতে যেতে বাধ্য করার চেষ্টা করতে পারেন এমন আশঙ্কার কারণে বাইডেন প্রশাসন এখন আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে উন্মুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ের আগে বাইডেনের দল রাশিয়ার মোকাবেলায় ঝুঁকি নিতে আরও বেশি ইচ্ছুক। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির কারণে ক্ষমতার শেষ সপ্তাহগুলোতে ইউক্রেনের সামরিক আর্থিক সহায়তা বাড়াতে ব্যয় করছে বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনের জন্য বিশ্ব ব্যাংকের ঋণ তহবিলে $20 বিলিয়ন দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য গ্রুপ অব 7 G7 বরাদ্দ $50 বিলিয়ন মধ্যে $20 বিলিয়ন বিশ্ব ব্যাংকের মধ্যস্থকারী তহবিলে প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সহায়তার জন্য এই ধরনের ঋণের ঘোষণা দেওয়া হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ট্রেজারি বিভাগ বলছে, অক্টোবরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে $20 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এরই পরিপ্রেক্ষিতে এই তথ্য স্থানান্তরিত করা হলো। ইউরোপীয় ইউনিয়নের একই পরিমাণ ঋণ দেওয়ার কথা রয়েছে, যার কিছু অংশ আসবে ব্রিটেন, কানাডা ও জাপানের ছোট ঋণ থেকে, আর বাকিটা আসবে হিমায়িত রুশ সম্পদের মুনাফা থেকে। জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে যুক্তরাষ্ট্রের এই অর্থ প্রদানের লক্ষ্য হল আগত ট্রাম্প প্রশাসনের হাত থেকে এই তহবিলগুলোকে বন্ধ হওয়া থেকে রক্ষা করা। কেননা ট্রাম্প অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খুব বেশি সহায়তা দিচ্ছে এবং তিনি দ্রুত যুদ্ধ শেষ করবেন বলে জানিয়েছেন। তবে ট্রাম্প কিভাবে এটি করবেন তা বিস্তারিত উল্লেখ করেননি। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে $20 বিলিয়ন ঋণকে 2 ভাগে ভাগ করে দিতে চেয়েছিলেন। $10 বিলিয়ন সামরিক সহায়তার জন্য, বাকি $10 বিলিয়ন অর্থনৈতিক সহায়তার জন্য। তবে সামরিক ব্যয়ের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন, যেটিকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক বিজয় হিসেবে আরও কঠিন হয়ে তুলছে। মঙ্গলবারের ঋণ স্থানান্তরের সম্পূর্ণ অর্থ বেসামরিক উদ্দেশ্যে ব্যয়ের জন্য দেওয়া হবে। ট্রেজারি বিভাগ বলছে, এই অর্থ বিশ্ব ব্যাংকের একটি নতুন তহবিলে স্থানান্তর করা হয়েছে। নতুন এই তহবিলের নাম ফ্যাসিলিটেশন অব রিসোর্সেস টু ইনভেস্ট ইন ইউক্রেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট ফান্ড FIF। বৈশ্বিক ঋণদাতা বোর্ড অক্টোবরে এই তহবিল গঠনের অনুমোদন দেয়। শুধু রাশিয়া এই তহবিলের বিপক্ষে ছিল। এদিকে সিরিয়ার আসাদ সরকারের পতন নিয়ে বিবৃতি দিল ইমাম খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে আয়াতুল্লাহ খামেনির বক্তব্যে উদ্ধৃত করে বলা হয়, সিরিয়ায় যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়নিস্ট পরিকল্পনার ফল, এতে কোনো সন্দেহ নেই।
ইমাম খামেনি আরও বলেন, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে এখানে, কারণ সবাই এটি দেখেছে। তবে প্রধান ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল আমেরিকার এবং জায়নিস্ট শাসক গোষ্ঠীর। তিনি জানিয়েছেন, এই বিষয়ে ইরানের হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। ইমাম খামেনি বলেন, আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাশার আল আসাদ সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খামেনির সর্বশেষ মন্তব্যে বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে। সিরিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান এই রাজনৈতিক সংকটকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ইরান সিরিয়ার বাশার আল আসাদ সরকারের প্রধান সমর্থনকারী ছিল। 2011 সালে যখন আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়, তখন ইরান অস্ত্র কেনা এবং সেনা পাঠিয়ে সেই বিদ্রোহ নিয়ন্ত্রণ করে। বাশার আল আসাদের পতনের কয়েকদিন আগে কাতারের দোহা ফোরামে এক বৈঠকে তুরস্ক, রাশিয়া ও ইরান সিরীয় বিরোধীদের যুদ্ধ বন্ধ করে সিরিয়াকে একটি ঐক্যবদ্ধ ও অখণ্ড দেশ হিসেবে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছিলেন। এই বছরের শুরুতে আসাদ ঘোষণা করেছিলেন, যতক্ষণ তুরস্কের সেনারা সিরিয়ায় থাকবে তিনি তুরস্কের সঙ্গে কোনো আলোচনা করবেন না। এর পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত মাসে হায়াত তাহরি আল শাম নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে আলেপ্পো এবং হোমস শহরের আক্রমণের জন্য পরোক্ষ সম্মতি দেয়। এদিকে এডেন উপসাগরে জাহাজে হুতিদের হামলা প্রতিহতের দাবি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। হুতিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে 3টি জাহাজ থেকে এই হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছেন, ইউএসএস স্টকডেল এবং ইউএসএস কেন নামে 2টি ডেস্ট্রয়ার এই হামলা প্রতিহত করেছে। হামলার সময় জাহাজগুলো জিবুতির দিকে যাচ্ছিল। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই বেপরোয়া কোন হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। গত কয়েক মাস ধরে হুতি বিদ্রোহীরা রেড সি ও গলফ অফ এডেনে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাকে বাণিজ্য ও মুক্ত নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিত্রিত করেছেন। সেন্টকম জানিয়েছে, এই ধরনের হামলা প্রতিহত করা আমাদের আঞ্চলিক অংশীদার এবং আন্তর্জাতিক শিপিং এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। হুতিদের হামলা প্রতিহত করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং ফ্রান্সের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট সহায়তা করে। তারা 4টি ড্রোন এবং একটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়। 2024 সালের জানুয়ারির মধ্যে হুতিরা 27টি হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। এছাড়া হুতিরা সম্প্রতি মধ্য ইসরায়েলে একটি ড্রোন হামলার দায় স্বীকার করেছেন। অন্যদিকে সিরিয়ার কৌশলগত অস্ত্রের গুদামে অধিকাংশ বিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। আজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর গত 48 ঘণ্টায় বিমান বিধ্বংসী, ব্যাটারি এবং সামরিক ঘাঁটি, অস্ত্র উৎপাদনের স্থান, যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে 350 বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজগুলো আল বাইদা বন্দর এবং লাতাকিয়া বন্দরে সিরিয়ার নৌ সুবিধাগুলো আঘাত করেছে। সেখানে 15টি সিরীয় নৌজাহাজ নোঙর করে ফেলেছিল। ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, সিরিয়া জুড়ে হামলার লক্ষ্য ছিল কৌশলগত অস্ত্র ও সামরিক অবকাঠামো ধ্বংস করা, যাতে করে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো সেগুলো ব্যবহার করতে না পারে। আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বিদ্রোহীদের মধ্যে কয়েকটি আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, সিরিয়ায় অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিপ্রায় নেই, তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা সবই করতে চাই।